বিদেশ থেকে খবর পেলাম আমার স্ত্রী নাকি চলে গেছে ৩ মাস এর বাচ্চা রেখে। খবরটা বলল আমার মা। প্রবাসে আসার পর থেকে প্রতিটা দিন কাটে বুক ভরা আশা আর চোখে একরাশ স্বপ্ন নিয়ে। আজ ৮টা মাস হলো আমি এই পরবাসে। মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে খাটি শুধু একটা চেনা মুখের হাসির জন্য। আমার সেই সহজ সরল বউটা যে অল্পতেই খুশি হতো, যার দুনিয়াটা ছিল শুধু আমাকে ঘিরে। আমাদের কোল আলো করে ৩ মাসের একটা ফুটফুটে সন্তান এসেছে। দূর থেকে যতই ইমোতে বাচ্চার মুখটা দেখতাম, কলিজাটা জুড়িয়ে যেত। সব কষ্ট এক নিমেষে ভুলে যেতাম। কিন্তু আজ হঠাৎ দেশ থেকে মায়ের একটা ফোন আমার চেনা পৃথিবীটাকে এক ঝটকায় উলটপালট করে দিল। ফোনের ওপাশ থেকে মা কান্নায় ভেঙে বললেন, বাজান রে, তোর বউ তো আমাগো মুখ পুড়াইয়া চলে গেছে। ওই ৩ মাসের অবুঝ বাচ্চাডারে ঘরের মেঝেতে ফালাইয়া কার লগে জানি ভাইগা গেছে। আমরা কত খুঁজলাম, কোথাও পাইলাম না। মায়ের কথাগুলো যখন আমার কানে আসছিল, মুহূর্তের জন্য আমার চারপাশের পাতা যেন ভারী হয়ে গেল। বুকটা ধড়ফড় করে উঠল। কিন্তু মনের ভেতর থেকে একটা শক্ত আওয়াজ এলো, না, একটা অসম্ভব। আমার যে বউকে আমি চিনি, যে সামান্য জোরে কথা বললে কেঁদে ভাসত, যে আমাকে ছাড়া কিছু বুঝতো না, সে তার বুকের দুধের ৩ মাসের বাচ্চাটাকে ফেলে রেখে অন্য কারো সাথে চলে যাবে। এটা কোনোদিনও হতে পারে না। আমার সহজ সরল বউটা জীবনেও এমন জঘন্য কাজ করতে পারে না। মায়ের কথাটি আমি কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। আমার মন বলছিল, এর পেছনে নিশ্চয় বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আমার বউ কোনো ভুল করেনি, তার সাথে নিশ্চয় খারাপ কিছু হয়েছে। আসলে পরবাসে আসার পর থেকেই একটা বিষয় নিয়ে বাড়িতে চাপা অশান্তি চলছিল। আমি আমার উপার্জনের সিংহভাগ টাকায় পাঠাতাম সরাসরি আমার স্ত্রীর নামে, কারণ আমি তাকে মনে প্রাণে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। আমি চেয়েছিলাম আমার অনুপস্থিতিতে যেন আমার স্ত্রী আর সন্তানের কোনো অভাব না হয়, তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। কিন্তু আমার এই ভালোবাসায় যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে, তা আমি কখনো ভাবিনি। বাবা আর মা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাদের ধারণা ছিল, ছেলে হয়ে আমি কেন বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাবো। টাকা তো পাঠানোর কথা মা বাবার কাছে। এই টাকা আর সম্পত্তি নিয়েই ঘরের ভেতর প্রতিনিয়ত অশান্তির আগুন জ্বলছিল, যা আমি দূর প্রবাসে বসে পুরোপুরি টের পাইছি। আমার সরল বউটা ফোনে কখনো আমাকে কিছু বলেনি। পাশে আমি কষ্ট পাই বা প্রবাসে আমার কাছের ক্ষতি হয়। মায়ের ফোনটা রাখার পর আমি আর এক মুহূর্তে স্থির থাকতে পারলাম না। কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য। সুপারভাইজারের পায়ে ধরে অনেক অনুনয় বিনয় করে ইমার্জেন্সি ছুটির ব্যবস্থা করলাম। এয়ারপোর্টে আসার পুরোটা পথ আমার শুধু মনে হচ্ছিল, আমি যেন ডানা কাটা এক পাখি, কখন পৌঁছাবো আমার চেনা গায়ে। অবশেষে তখন গ্রামের বাড়ির উঠানে এসে পা রাখলাম। চারদিকটা কেমন যেন থমথমে লাগছিল। মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে আবার সেই একাই মিথ্যা কান্নার অভিনয় করে শুরু করলেন। বাজান, তুই আসলি, দেখ তোর কপালটা ভাঙা। আমাকে আলতো করে সরিয়ে দিয়ে সোজা ঘরের ভেতরে গেলাম। বিছানায় আমার ৩ মাসের সন্তানটা যখন খিদের জ্বালায় আর মায়ের ওমরের অভাবে কাঁপছিল, তার কান্না ঘরের দেওয়ালেতে ধাক্কা খাচ্ছিল। সন্তানকে বুকে জড়িয়ে ধরতে আমার চোখ ফেটে জল এলো। কিন্তু আমার মন তখনও খুঁজছিল আমার সেই হাসি মুখটা, পাড়া প্রতিবেশীদের দু একজনের চোখের ইশারা আর ফিসফিসানি। আমার নজর এড়ালো না।
তাদের চোখে কোনো সান্ত্বনা ছিল না, ছিল এক অদ্ভুত আতঙ্ক আর করুণা। আমার ভেতরে সন্দেহটা এবার নিশ্চিত বিশ্বাসের রূপ নিতে শুরু করলো। আমার মা বাবা যা বলেছে সত্য তা নয়, সত্যটা অনেক বেশি ভয়ানক, অনেক বেশি অহংকার। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমার সরল বউটার ভাগ্য ঠিক কী ঘটেছিল তা আমি বের করবই, সেটার জন্য আমাকে যত দূর যেতেই হোক না কেন। সন্তানকে বুকে নিয়ে আমি যখন ঘরের কোণে বসেছিলাম, তখন আমার চোখ গেল আলমারির পাশে, দেয়ালের একটা কোণায়। সেখানে আমার স্ত্রীর একটা ছেঁড়া শাড়ির অংশ আটকে ছিল, আর মেঝেতে কালচে কিসের যেন দাগ। আমার মন বলল, আমার সহসর বউটা স্বেচ্ছায় কোথাও যায়নি, তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। মা বাবার মুখের দিকে তাকিয়ে আমি আর কোনো সততা দেখতে পেলাম না। সেখানে শুধু লুকিয়ে ছিল এক অপরাধবোধের চাদর। আমি বুঝতে পারলাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আমি গোপনে থানায় যোগাযোগ করলাম। প্রবাসী হওয়ার কারণে এবং আমার স্ত্রী নিখোঁজ হওয়ার পেছনে গভীর ষড়যন্ত্রের আঁচ পেয়ে পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিল। তারা এসে আমার মা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেল। প্রথমে তারা আকাশ পাতাল বানিয়ে মিথ্যা গল্প বলার চেষ্টা করছিল, কিন্তু পুলিশের কড়া জেরার মুখে আর আমার পাঠানো টাকার হিসেবের গরমিল সামনে আসতেই তারা ভেঙে পড়ল। অবশেষে মেজো চাচা, তিনি এই পুরো ঘটনার সাক্ষী ছিলেন, কিন্তু ভয়ে মুখ খেয়ালি তিনি পুলিশের সামনে আসল সত্যটা উগরে দিলেন। টাকার লোভে অন্ধ হয়ে আমার মা বাবা আর মিলে আমার ভালোবাসার মানুষটাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন করত। ঘটনার দিন আমার স্ত্রী যখন আমার পাঠানো টাকা থেকে বাচ্চার জন্য কিছু কিনতে চেয়েছিল, তখন তারা রাগে অন্ধ হয়ে যায়। বাবা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন এবং মা তার গলায় টিপে ধরেন। এক পর্যায়ে আমার সরল বউটার চিত্রে চোখ বুজে গেল। এরপর গভীর রাতে বাড়ির পেছনে পুরনো সেফটি ট্যাঙ্কের ভেতরে তার লাশটা গুম করে দেওয়া হয়। আর পরের দিন সকালে আমাকে ফোন করে বানানো গল্প বলা হয়েছিল। চাচা যখন এই কথাগুলো বলছিলেন, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। চিৎকার করে কাঁদতে চেয়েও আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। যে মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, তারা শুধু টাকার জন্য আমার এত বড় সর্বনাশ করতে পারলেন। বুকটা ফেটে যাচ্ছিল। আমার সেই সরল বউটার জন্য, যে মরার আগের মুহূর্ত পর্যন্ত হয়তো আমার নামটাই মুখে জপছিল। পুলিশ পেছনের সেফটি ট্যাঙ্ক থেকে আমার স্ত্রীর গোলমৃত্যুর রক্তে উদ্ধার করে। চারদিকের বাতাস তখন মানুষের কান্নায় আর হাহাকারে ভারী হয়ে উঠছিল। নিজের চোখে এই নির্মম দৃশ্য দেখার পর আমার ভেতরে সমস্ত মায়া, সমস্ত পারিবারিক সম্পর্ক পূর্বের মতো উড়ে গেল। আমি নিজের হাতে খুনি মা বাবার বিরুদ্ধে হত্যা মামলার দায়ের করলাম। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্থানান্তরিত হয়। আমি কমস খেয়েছিলাম। প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা আমি উপার্জন করেছি, তার শেষ পয়সা পর্যন্ত খরচ করব আমার স্ত্রী হত্যার শাস্তির জন্য। এই খুনিদের নিজের সর্বোচ্চ শাস্তি নিয়ত করার জন্য সমস্ত তথ্য প্রমাণ, প্রতিবেশীদের সাক্ষ্য এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে বিশ্ব আদালত ও ঐতিহাসিক রায় ঘোষণা করেন। টাকার লোভে নিজের পুত্রবধূ নৃশংসভাবে হত্যা এবং লাশ গুম করার অপরাধে আমার মা বাবা উভয়কে দপ্তবিধির ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড, ফাঁসির আদেশ দেওয়া হয়। রায় শোনার পর কাঠগড়ায় দাঁড়িয়ে তারা কান্নায় ভেঙে পড়ছিলেন। আমার পা ধরে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু আমার চোখ দিয়ে তখন এক ফোঁটা জলও বের হয়নি। যে মা বাবা একটা ৩ মাসের বাচ্চার
কোল খালি করতে পেরেছিল, তাদের জন্য আমার মনে কোনো দয়া অবশিষ্ট ছিল না। ফাঁসির রায় কার্যকর হওয়ার দিন আমি জেলের বাহিরে দাঁড়িয়েছিলাম। আকাশটার দিকে তাকিয়ে মনে মনে বললাম, তোমার খুনিদের শাস্তি হয়েছে, তুমি ওপার থেকে শান্তিতে থেকো। আজ আমি নিঃস্ব, কিন্তু একা নই। আমার স্ত্রীর পবিত্র ভালোবাসার প্রতীক আমার এই 3 মাসের সন্তানটাই এখন আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। প্রবাসের পাট চুকিয়ে দিয়ে আমি এখন আমার সন্তানকে নিয়েই বাঁচব, তাকে মানুষের মতো মানুষ করব, আর প্রতিদিন তাকে শোনাবো তার এক সরল অন্বিত সুন্দর আত্মাগীর মায়ের গল্প। সমাপ্ত।